দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.টিভির পর্দায়। আমি জাহাঙ্গীর আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন ঘিরে চলছে নির্বাচনী প্রচারণা। ঠিক তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের যে দুই আসনটি রয়েছে, সেই দুই আসনেও কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে এবং সেই নির্বাচনী প্রচারণার মধ্যে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী যদি বলা হয় তাহলে কিন্তু মুন্সিগঞ্জ এই যে যে দুই আসন, সেই দুই আসনের মধ্যে বিএনপির রয়েছেন আব্দুল সালাম আজাদ এবং সেই সাথে 10 দলীয় জোটের যে এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী মাজিদুল ইসলাম। এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস কিন্তু মিলছে। আমরা দেখছিলাম যে মুন্সিগঞ্জ এই দুই আসনের যিনি শাপলা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন মাজিদুল ইসলাম, তিনি তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে চায়ের দোকানে তারা কিন্তু চা বিরতি দিয়েছেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব মুন্সিগঞ্জ দুই আসনের 10 দলীয় জোটের স্বতন্ত্র প্রার্থী, 10 দলীয় জোটের শাপলাকলি প্রার্থী, এনসিপির জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জনাব মাজিদুল ইসলাম। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে নির্বাচনী প্রচারণা চলছে, তো নির্বাচনী প্রচারণায় কেমন কেমন দেখছেন সাধারণ মানুষের আপনাদের প্রতি কেমন আস্থা দেখছেন এবং ভোটারদের আপনাদের প্রতি কি বলছেন, তাদেরকে আপনারা কি আশ্বাস দিচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। সরি, আমি একটু বসে বলতেছি। তো প্রচারণা তো আমরা গত 22 তারিখ থেকে ফুল সুইং এ করছি। তো ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা ব্যাপক সাড়া আছে। আর আপনারা সবাই জানেন, যেহেতু আমাদের জামাতের ভাইয়েরা মাঠে অনেকটা সময় ধরে আছেন, সরি অনেক সময় ধরে আছেন, তো ওনারা আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছেন। এখন মানে আমরা সবাই মিলে একসাথে যে যারা মনে স্থির অলরেডি করেছে যে তারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, তো তাদেরকে আমরা শুধু বলে দিচ্ছি যে আপনারা ভোটটা যেন শাপলাকলিতে দেন। তো সেই হিসাবে মানুষের মধ্যে একটা ব্যাপক এক্সাইটমেন্ট আছে। মানুষ পরিবর্তন চায় এবং আপনার সরি সরি না দর্শক, আমরা শুনছিলাম শাপলা কলি প্রার্থী যিনি রয়েছেন মাজিদুল ইসলাম, তিনি কিন্তু তার নির্বাচনী কথাগুলো বলছেন। আমরা তার কাছ থেকে আবারও একটু জানবো যে আসলে এই যে যে মুন্সিগঞ্জের দুই আসন, যে দুই আসনটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এবং লৌহজং উপজেলাকে ঘিরে এই দুই আসনকে ধরা হয়েছে এবং এই দুই আসনের উন্নয়ন সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা কি রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিস্তারিত তার কাছ থেকে একটু জানবো এবং তার যে আসলে এই মুন্সিগঞ্জ দুই আসনে যে পরিকল্পনা রয়েছে, যে পরিবর্তনের আভাস দিতে চান, সেই বিষয়গুলো আমরা জানবো। এবং শাপলাকলির যেই প্রার্থী, তিনি কিন্তু 10 দলীয় জোটের অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামের যেই জোট রয়েছে, সেই জোটের কিন্তু একজন প্রার্থী। আমরা তার কাছ থেকে একটু একটু জানতে চাই যে আসলে এই যে যে সাধারণ মানুষের আপনাদের প্রতি ভোটের যে মাঠ, সেই ভোটের মাঠে আপনারা ভোটারদের কাছে গেছেন, ভোটারদের সাথে কথা বলেছেন, আসলে তারা আপনাদের কাছে আসলে জনগণের প্রত্যাশা খুব বেশি না। জনগণ খুব সাধারণ যে প্রত্যাশাগুলা, যেই কারণে একটা সরকার একটা দেশে থাকে এবং একটা সরকার যখন দেশে থাকে তার যেগুলো রুটিন কাজ আছে, সেই রুটিন কাজগুলোর বাইরে আসলে জনগণের প্রত্যাশা আমি সেভাবে শুনি না। আমাকে কেউ এখন পর্যন্ত বলে না যে আপনি আমার সংসারটা চালাই দেন, আমার দোকানটা চালাই দেন, বা ধরেন আপনি আমার বাড়িটা বানাই দেন। নো, সবার কথা হচ্ছে যে আমি যেন নির্বিঘ্নে আমার কাজগুলো আমি করতে পারি, আমার ব্যবসাটা আমি যেন করতে পারি, আমার সন্তানটা যেন নির্বিঘ্নে স্কুলে যেতে পারে। আমি আজকে 100 টাকা মূলধন নিয়ে ব্যবসা করছি, এইটা আজকে যেই 100 টাকা দিয়ে আমি যা কিনতে পারবো, সেটা যদি রাতারাতি কালকে 150 টাকা হয়ে যায় চাঁদার কারণে, দুর্নীতির কারণে, এটাকে বলে কস্ট অফ ডুইং বিজনেস। ব্যবসা করার যে কস্টিং, এই কস্টিংটা আমাদের দেশে এত দ্রুত বেড়ে যায়। এটা একটা কমন সমস্যা, প্রত্যেকটা বাজারে আছে কমন সমস্যা, এবং এটার মূল কারণ হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি। সো তাদের কথা হচ্ছে যে না, আমরা নির্বিঘ্নে ব্যবসাটা চালাতে পারি, আপনি ওনাদেরকে থামান, দুর্নীতি থামান।
আমাদের রাস্তাঘাটটা যেন সুন্দর থাকে, আমাদের ছেলে মেয়েরা যেন ভালো স্কুলে পড়তে পারে, শিক্ষা ব্যবস্থাটা ভালো করে। মসজিদ মাদ্রাসা আপনি কাউকে আজকে বানায় কি দেওয়া দরকার নেই। প্রত্যাশা দিচ্ছেন হুম, যে আপনাকে ভোট দিবে? হ্যাঁ। এই মুন্সিগঞ্জ 2 আসনের ভোটার যারা রয়েছে তারা আপনাকে ভোট দিবে। কেন ভোট দিবে? কি এমন যোগ্যতা রয়েছে বা কি কারণে আপনাকে ভোট দিয়ে আসলে বিজয়ী করবে বলে মনে করছেন? যোগ্যতা সবারই আছে। যোগ্যতার মাপকাঠিতে আমি বিষয়টাকে বিচার করি না। আমি বিষয়টাকে বিচার করি হচ্ছে মাইন্ডসেটের পার্সপেক্টিভে। কারণ মাইন্ডসেটটা কিন্তু একটা বড় বিষয়। আমাদের প্রচলিত রাজনৈতিক ধারায় অনেক যোগ্য ব্যক্তিরা ছিলেন, কিন্তু যোগ্যতাগুলা সবসময় নিজেরই থাকে। এই যোগ্যতা দিয়ে যদি আপনি জনগণের যোগ্যতার বিচার করতে না পারেন, কারণ জনগণের টাকায় সরকার চলে, এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে এই যোগ্যতার কোনো মানে হয় না। আমি কত বড় অফিসার হইলাম, কত বড় ব্যাংকার হইলাম, বা কত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এটাতে কিছু যায় আসে না। কিন্তু আমি যদি একটা জনপ্রতিনিধিত্বশীল পজিশনের মধ্যে থাকি, তাহলে আমি জনগণের টাকায় যে সরকার চলে, জনগণের টাকার হিসাবটা কতটুকু তাদের কাছে বোঝাইতে পারি। এই পরিবর্তনটা আমরা আনতে চাই, যেই পরিবর্তনটা আসলে বাংলাদেশে কখনো ছিল না। সবাই রাজনীতিবিদরা, নেতৃবৃন্দরা নিজেদেরকে একটা গডের স্থানে মনে করে, তাদের কোনো জবাবদিহিতা থাকে না। মুন্সিগঞ্জ 2 আসনের ভোটারদের উদ্দেশ্যে আজকে আপনি কি বার্তা দিতে চান? ভোটারদের উদ্দেশ্যে বার্তা আমার একটাই, সেটা হলো যে আপনাদের টাকায় আপনাদের সরকার চলে। এই সরকারের কাছ থেকে আপনি যেন সঠিক সেবাটা পান, আপনার টাকায় যেন আপনার উন্নয়ন হয়, আপনার টাকায় যেন আপনার রাস্তাটা ঠিক মতো তৈরি হয়, ব্রিজটা যেন ঠিক মতো তৈরি হয়, নদী ভাঙনের প্রোটেকশনটা যেন থাকে, আপনার বাড়িটা, ঐতিহ্যবাহী বাড়িটা যেন আপনার নষ্ট না হয়, আপনার সন্তান যেন ঠিকমতো শিক্ষাটা লাভ করতে পারে, আপনি যেন ঠিকমতো চিকিৎসাটা পান, গরিব মানুষ যেন বিনামূল্যে চিকিৎসাটা পায়, চিকিৎসা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। আর এর বাইরে আমাদের মুন্সিগঞ্জের বাসীর অনেক বছরের চাওয়া একটা মেডিকেল কলেজ, যেটা সম্পর্কে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই সরকারের আমল, আপনারা জানেন। এগুলোর বাস্তবায়ন করা, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি করা, তারপরে আপনার চাষি যারা আছেন, কৃষক যারা আছেন, তাদের ন্যায্য মূল্যে কৃষি পণ্য যাতে বিক্রি করতে পারেন সেটা এনশিওর করা, এবং আপনার তারা যেন সহজ শর্তে ঋণ পেতে পারে, তারা যেন জেনুইন কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে যেন ঋণ মৌকুবের ব্যবস্থা থাকতে পারে। আপনারা জানেন আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রবাসীদের জন্য বিশেষ ডেস্ক চালু করা, তারা যেন সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিশেষায়িত সুবিধা সেবা পেতে পারেন, এবং আমরা যেন তাদেরকে আরেকটু প্রিপারেশন দিয়ে তারপরে তাদেরকে বিদেশে পাঠাতে পারি, সবকিছু মিলে। আমরা শেষ দুটো প্রশ্ন রয়েছে আপনার প্রতি। একটি হচ্ছে এই যে 24-এর যে আন্দোলন, যে আন্দোলনে আপনারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন এবং সেই একটি পরিবর্তনের আশায় যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সাধারণ ভোটার গণভোট সম্পর্কে কতটুকু বার্তা পাচ্ছে এবং অন্যান্য দলগুলো আসলে গণভোটের বিষয়ে কি ধরনের প্রচারণা চালাচ্ছে বা কেমন দেখছেন, এবং আপনাদের গণভোটের রায়টা কি, কোন দিকে আপনারা ভোটারদেরকে বলছেন? গণভোট আসলে গণভোটের যে ভিতরের যে কন্টেন্ট গুলা, এটা অবশ্যই সাধারণ মানুষের জন্য বিষয়টা একটু কঠিন, অবশ্যই। কিন্তু এটার যে স্পিরিট, যে এই পরিবর্তনগুলা, সাংবিধানিক পরিবর্তনগুলো হলে কি হবে, সেই বিষয়টা কিন্তু সহজ। সাধারণ মানুষ সে জীবনটা বেটার হওয়া দরকার, তাদের কাছে সরকার অনেক স্বচ্ছ থাকবে, অনেক জবাবদিহিমূলক থাকবে, তাই না? তাদের আহ, জীবনের মানটার যেন পরিবর্তন হয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিগত সময়ে যে ভুল ভ্রান্তি হয়েছে, বিগত সময়ে যে দুর্নীতি হয়েছে, সমস্যাগুলো হয়েছে, সেগুলো যেন আর না হয়, দেশটা যেন ভালো চলে, এরকম সহজভাবে যখন আমরা কথা বলি সবাই বোঝে। তো গণভোটের পক্ষে আমরা প্রচারণা শুধু আজকে করছি না, অফিসিয়ালি আমাদের নির্বাচন প্রচারণা শুরু হওয়ার অনেক আগে থেকে গণভোট নিয়ে আমরা জনগণের সাথে কথা বলছি, এবং আমরা হ্যাঁ এর পক্ষেই কথা বলছি। আচ্ছা, এই ওসমান হাদি হত্যার হওয়ার পরে অনেকদিন তিনি যেন কোনো পদক্ষেপ নেয়নি, আপনারা জাতীয় নাগরিক পার্টি কি ভূমিকা এই ওসমান হাদির হত্যার বিষয়ে আমরা আমরা তো একদম এই হত্যার ডে ওয়ান থেকেই কিন্তু আমরা সোচ্চার, তাই না? এবং বিচার যে প্রক্রিয়ায় মানে যেই প্রক্রিয়ায় সবকিছু সম্পন্ন হচ্ছে, এটা নিয়ে আমাদের একটা অস্বস্তির বিষয়, আমরা কিন্তু সবসময় প্রশাসনকে জানিয়ে আসছি। এখনো জানেন যে আমাদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় এটা নিয়ে র্যালি হয়,
ওসমান হাদির হত্যা নিয়ে আন্দোলন হয়, এবং যেই আসনে যেই জায়গায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে সেখানে আমাদের আপনারা নাসিরউদ্দিন জয়ী পাটোয়ারি হলে সাহেব কি ব্যবস্থা নেবেন? এই যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, এবং আগে পরে যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই বিষয়ে আপনাদের যে দল, আপনাদের যে জোট যদি বিজয়ী হয়, সরকার ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবেন এখানে আপনারা? আসলে দেখেন, মানে অবশ্যই হত্যাকাণ্ড বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবকিছুই আসলে মানে একটা সরকারের জন্য বা দেশবাসীর জন্য খুবই অস্বস্তিকর একটা পরিবেশ, তাই না? এবং একটা সরকারের পক্ষ থেকে অবশ্যই একটা দুইটা হত্যাকাণ্ড নিয়ে কাজ করাটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমি মনে করি ইন জেনারেল দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা জরুরি, যেখানে যেখানে আজকে প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে, এখানে যাতে কোনো মানুষকে আলাদা করে বলতে না হয়, কোনো একটা হত্যা বা কোনো একটা মানুষ যেন আইনের ঊর্ধ্বে না হয়। এই বিষয়টাগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে ইন জেনারেল সবার জীবনে স্বস্তি আসবে। আমাদের লক্ষ্য সেটাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে একটু কথা বলবো 10 দলীয় জোটের যে অন্যতম যেই দল বাংলাদেশ জামাতে ইসলাম, সেই জামাতে ইসলাম প্রতিটি বাংলাদেশের প্রতিটি যেই জায়গাতে জামাতে ইসলামের প্রার্থী ছিল, সেই প্রার্থী সরে গিয়ে কিন্তু শরিক যে প্রার্থী রয়েছেন তাকেই কিন্তু সমর্থন জানিয়েছেন। আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, জামাতে ইসলামের যে 10 দলীয় যে শরিক দলগুলো রয়েছে, আপনাদের এই 10 দলীয় শরিক দলের অংশগ্রহণটা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কিরকম আমরা থাকছে? আমরা 10 দলীয় আমাদের জামাত ইসলামী যে আমাদের ফিল্ডটা, আমরা 2024-এর 5 আগস্টের পর থেকে আমরা মাঠে ময়দানে নির্বাচনমুখী করছি। যে আমাদের এখন জোটভুক্ত হয়ে গেছে, এখন জোটের যারা প্রার্থী আছে তাদেরকে আমরা আমাদের সকল নাগরিক, আমাদের সকল জনশক্তিকে এই পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান করতেছি, এবং প্রাণপণভাবে আমরা সবাই তাদেরকে ভোট দিয়ে পাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দয়ার ব্যাপারে কতটুকু আমরা বিশ্বাসী? আমরা জয়ের প্রতি আমরা খুবই আশাবাদী, ইনশাল্লাহ শতভাগে আশাবাদী। ইনশাল্লাহ আশা করি যে সবাই দাঁড়িপাল্লার প্রতি যেভাবে ঝুঁকছে, মানুষ সৎ সৎ কাজে যেভাবে ঝুঁকছে, হ্যাঁ, বিগত দেখা যায় যে 5টা বিশ্ববিদ্যালয়ে যে কাজটা আমাদের হয়েছে শিবিরের, ঠিক এখন মানুষ চাচ্ছে যে একটা পরিবর্তন আসুক এবং জামাত ইসলাম দাঁড়িপাল্লা ক্ষমতায় আসুক। দর্শক, আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ 2 আসনের থেকে যে প্রার্থী রয়েছেন 10 দলীয় জোটের এনসিপির প্রার্থী, অর্থাৎ শাপলা কলি প্রতীকের যিনি প্রার্থী মাজিদুল ইসলাম, তার পক্ষে জামাত ইসলাম সহ ইসলামিক যে অন্যান্য দলগুলো রয়েছে, যে জোটের 10টি দল রয়েছে, সেই 10টি দলের জোটের নেতাকর্মীরা কিন্তু একসাথে তাদের নির্বাচনী এই প্রচারণা চালাচ্ছেন, এবং সামনের নির্বাচনে যদি এই 10 দলীয় জোট বিজয়ী হয়, সেক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছিলেন, এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভোট প্রার্থনা করছিলেন। দর্শক, News71.tv র সাথে থাকুন। পরবর্তীতে অন্য যে কোনো প্রার্থীর তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, News71.tv।